গল্পটি শোনার আগে কমেন্ট সেকশনের পাশে থাকা হাই বাটনটায় একবার দয়া করে ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। মাথা বাঁচিয়ে যেমন তেমনভাবে তারানাথের বাড়ির দোরগোড়ায় গিয়ে উপস্থিত হলাম। আমাদের ডাক শুনেই দরজা খুলে দিলেন তারানাথ। ঠিক সেই সময়ই চারি শঙ্খে ফুঁ দিল। আমাদের দেখে তারানাথ বেশ আফসোসের সুরেই বললেন, তোমাদের দেখছি কাক ভেজা অবস্থা। এত করে বলেছিলাম বৃষ্টি বাদলা দিনে ছাতা নিয়ে বেরোবে, তা নয় শুধু শুধু ভিজে গেলে। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে কিশোরী টিপ্পনি কেটে ব্যঙ্গের সুরে বলল, আরে ঠাকুরমশাই দেখুন, আজ তো আকাশ মেঘলা ছিল না। আমরা বিকালের দিকে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, আর তখন যদি এমন ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায়, কিছু করার আছে? ভাগ্যটা ভালো আপনার বাড়ি কাছাকাছি ছিল, না হলে যে আমাদের কি হতো। আর তার উপরে আপনার মতো কি আমাদের ক্ষমতা আছে যে আগে ভাগে বিপদ ব্যাপারে টের পাবো? ঠিক আছে, তোমরা বসো চুপটি করে। আমি চারিকে বলি ভালো করে চাটা বানিয়ে নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চারি চা নিয়ে এলো। কিন্তু ঠাকুরমশাই যখন কথকের দক্ষিণাস্বরূপ পাসিংশ চাইলেন, তখন কিশোরী বলল, দুঃখিত ঠাকুরমশাই, ওইটা আনা হয়নি। দোকান খোলা ছিল, কিন্তু বৃষ্টির দাপটে পাসিংশটা আর কিনতেই পারলাম না। হ্যাঁ, যদি বৃষ্টি থামে তাহলে এক্ষুনি এনে দিতে পারি। ঠাকুরমশাই একবার তাকালেন বাইরের দিকে। নিয়ন বাতির আলোয় সন্ধ্যার আঁধার কিছুটা দূর হয়েছে। ঠাকুরমশাই শান্ত গলায় বললেন, ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, বৃষ্টি থামবে এক্ষুনি। একটুখানি থেমে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মৃদু গলায় বললেন, ডামরতন্ত্রের কিছু প্রক্রিয়া আছে, যা দিয়ে প্রকৃতির উপর স্বল্প সময়ের জন্য প্রভাব খাটানো যায়। তবে এসব বিদ্যা বড় কঠিন আর গুরুমুখী, বিনা কারণে প্রয়োগ করা উচিত নয়। তারানাথ সোজা হয়ে বসলেন। তার চোখে মুখে একটা অদ্ভুত কাঠিন্য, যা সচরাচর দেখা যায় না। তিনি জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন, যেখানে বৃষ্টির ধারা তখনও একটানা ঝরে চলেছে। চারি যে এতক্ষণ নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিল, সে যেন তার বাবার এই আকস্মিক পরিবর্তনে একটু হকচকিয়ে গেল। হঠাৎ তারানাথ তাঁর কোলের উপর রাখা একটা ছোট হলদে হয়ে যাওয়া পুঁথির দিকে তাকালেন। সেটা হাতে তুলে নিয়ে তিনি নিচু স্বরে কিছু বিড়বিড় করতে শুরু করলেন। শব্দগুলো অস্পষ্ট, কিছুটা সংস্কৃতের মতো, তবে সম্পূর্ণ বোধগম্য নয়। মনে হচ্ছিল যেন তিনি কোনো প্রাচীন ভাষা বা মন্ত্র আওড়াচ্ছেন। তাঁর মুখমণ্ডলে একটা গভীর একাগ্রতার ছাপ, চোখ দুটো সামান্য বিস্ফারিত। তার কণ্ঠস্বর প্রথমে ছিল আস্তে, কিন্তু ধীরে ধীরে সেটা যেন একটা চাপা গুঞ্জনের রূপ নিল। কিশোরী আর আমি রুদ্ধশ্বাসে বসে রইলাম। ঘরের মধ্যেকার আলো ছায়া যেন তারানাথের এই মন্ত্রপাঠের সঙ্গে এক তাল মেলাচ্ছে। বাইরের মুষলধারে বৃষ্টির শব্দ যেন এই মুহূর্তের গুরুগম্ভীর পরিবেশে খানিকটা ম্রিয়মান হয়ে গেল। মিনিট দুয়েক ধরে তারানাথ একটানা মন্ত্র পড়ে গেলেন। তাঁর কপালের শিরাগুলো সামান্য ফুলে উঠেছে। তারপর তিনি হঠাৎ থেমে গেলেন, পুঁথিটা নামিয়ে রাখলেন এবং একটা দীর্ঘ নিঃশ্বাসও নিলেন। ঘরের ভেতরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হলো। আমরা দুজন বাইরের দিকে তাকিয়ে রয়েছি। কি আশ্চর্য! মন্ত্রপাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির দাপট যেন মুহূর্তের মধ্যেই কমে গেল। যে শব্দটা এতক্ষণ ধরে আমাদের কানে তালা লাগিয়ে দিচ্ছিল, সেটা হঠাৎই যেন শান্ত হয়ে এলো। ঝোড়ো হাওয়ার শোঁসো শব্দ থেমে গেল। আর 5 মিনিটেরও কম সময়ের মধ্যে, অবিশ্বাস্য হলেও সত্যিই,
বৃষ্টি সম্পূর্ণ থেমে গেল। বাইরে তখন শুধু টুপটাপ করে গাছের পাতা থেকে জল ঝরার শব্দ আর ভিজে মাটির সোঁদা গন্ধ পাওয়া যাচ্ছে। নিয়ন বাতির আলোয় দেখা গেল আকাশ পরিষ্কার না হলেও অন্তত বর্ষণ নেমে গেছে। কিশোরী সবিস্ময়ে আমার দিকে তাকালো। তার চোখে স্পষ্ট অবিশ্বাস আর বিস্ময়ের মিশ্রণ। সে অবাক হয়ে বলল, ঠাকুরমশাই, এ কি করলেন? আমিও কম বিস্মিত ছিলাম না। তারানাথ কিন্তু সম্পূর্ণ নির্বিকার। তিনি শান্তভাবে চায়ের কাপে একটা চুমুক দিলেন, যেন প্রকৃতির এই পরিবর্তন তার কাছে জল ভাত। কিশোরী উঠে দাঁড়ালো। তার চোখে এখন কেবল কর্তব্যপরায়ণতার ছাপ। ঠাকুরমশাই, আপনার আদেশ, আর এখন তো বৃষ্টিও থেমে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি পাসিং শো আনতে, বেশি দেরি হবে না। আমি শুধু বললাম, হ্যাঁ, সাবধানে যেও। কিশোরী দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে তখন ভেজা রাস্তার উপর নিয়ন আলোর চিকচিকানি। কিছুক্ষণ পর কিশোরী ফিরে এলো, হাতে ছোট একটা প্যাকেটটা সে তারানাথের হাতে তুলে দিল। তারানাথ অত্যন্ত সন্তর্পণে প্যাকেটটা ধরলেন। প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো একটা নতুন সিল করা পাসিং শো সিগারেটের প্যাকেট। তারানাথ সন্তুষ্টভাবে সেটা একবার দেখলেন, তারপর জুত করে পকেটে ভরলেন। তার মুখে একটা মৃদু হাসি দেখা গেল, এক ঝলক রহস্যময় হাসি। তিনি বললেন, অল্প একটু ডামর যন্ত্র প্রয়োগ করলাম, ভয় পেও না। এই বিদ্যাগুলো অতীব গূঢ়, সাধারণ মানুষের নাগালের বাইরে। আমি সব সময় ব্যবহার করি না, তবে যখন দরকার হয় তখন কাজে লাগাই। প্রকৃতির ওপর এমন ক্ষমতা! কিশোরী তখনও যেন ঘোর কাটাতে পারেনি। সামান্য প্রভাব মাত্র, ক্ষমতা নয়, বিদ্যা। আর এর অপপ্রয়োগ হচ্ছে মহাপাপ। তারপর একটা শ্বাস নিলেন। তার চোখে বিরাজ করছে সামান্য কৌতুক। তবে তোমাদের দক্ষিণার খাতিরে আজ একটু ব্যতিক্রমই করলাম। এবার শান্ত হয়ে বসো তো তোমরা দুজন, চাটা শেষ করো। এইবার তবে সেই আশ্চর্য ঘটনাটা শুরু করা যাক, যাহার জন্য তোমরা এত দূর এসেছো। এই ঘটনাটা হচ্ছে রামহাটি গ্রামের। তোমরা হয়তো নাম শুনেছ। জায়গাটা বেশ পুরনো, আর তার কিছু পুরনো কাহিনীও আছে। তিনি আমার আর কিশোরীর দিকে তাকালেন। আমরা দুজনেই উৎসুক হয়ে বসে আছি। আজ থেকে বছর খানেক আগেকার কথা। একদিন ভর দুপুরে কাঞ্চন চক্রবর্তী বলে এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে। রামহাটির দক্ষিণ পশ্চিম দিকের একটা অঞ্চলে তার বাড়ি। প্রৌঢ় মানুষ, চোখে মুখে একটা গভীর উদ্বেগ আর ক্লান্তি লেগে রয়েছে। এসেই সরাসরি বললেন, ঠাকুরমশাই, আমি এক মহা বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি যদি পথ না দেখান তবে আমার মান সম্মান সব যাবে। আমি বললাম, তা এত ব্যস্ত হচ্ছেন কেন? বসুন, শান্ত হয়ে সব খুলে বলুন। কাঞ্চন চক্রবর্তী একটু ধাতস্থ হয়ে বললেন, আমার একান্ত ইচ্ছে আমার দেবোত্তর জমির ওপরে একটা ছোট্ট কালী মন্দির প্রতিষ্ঠা করব। জমিটা আমি বছর 5 আগে কিনেছিলাম, বেশ সস্তা দরেই পেয়েছিলাম। পরিকল্পনা সব তৈরি, শুভ দিনক্ষণও দেখা হয়ে গেছে। কিন্তু বিপদ এই যে আমি মন্দির নির্মাণ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছি। এই যেন এক অদৃশ্য শক্তির খেলা।
তিনি জানালেন বহুবার চেষ্টা করেছেন। প্রথমবার ভিত্তি স্থাপন করার পর পরের দিন দেখা গেল রাতের অন্ধকারে কারা যেন ইট সুরকি সব তছনছ করে দিয়েছে। ভেবেছিলেন সাধারণ চুরি বা হয়তো কোনো শত্রুতা হবে, কিন্তু প্রহরী বসানোর পরেও একই ঘটনা ঘটল। মাঝরাতে মিস্ত্রিরা কাজ করতে গিয়ে বারবার অসুস্থ হয়ে পড়ছে। কেউ বলছে ভয়ঙ্কর একটা কালো ছায়া দেখেছে, আবার কেউ বলছে রাতের অন্ধকারে নাকি করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। এমনকি একবার মাটি খোঁড়ার সময় একটা বড় সাপ এসে ফনা তুলে দাঁড়িয়েছিল, যা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল। যতবার কাজ শুরু হয় ততবারই কোনো না কোনো অপ্রত্যাশিত ঝামেলা এসে জুটছে। আমি জিজ্ঞেস করলাম, যখন জমিটা কিনেছিলেন তখন কেউ কিছু বলেনি? কাঞ্চন চক্রবর্তী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলেছিল ঠাকুরমশাই, অনেকেই নিষেধ করেছিল। গ্রামের প্রবীণরা বলেছিল ওই জমি ভালো নয়। কেনার দিনই একজন বাস্তু বিশেষজ্ঞ ডেকে দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন ওই জমির ওপর একটা অভিশাপ আছে। তার মতে ওইখানেই নাকি বহুকাল আগে এক বিধবা তার প্রাণ ত্যাগ করেছিল চরম দুঃখ নিয়ে। সেই থেকে জমিটা অপবিত্র। লোকমুখে আরও রটে আছে যে জমিটা নাকি এককালে শ্মশানের অংশ ছিল। পরে জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে শ্মশানটা অনেকটা দূরে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সেই পুরানো শ্মশানের একটা অংশ যেখানে মানুষের দাহ কার্য চলত সেটা রয়ে গেছে ওই জমির মধ্যেই। কাঞ্চন চক্রবর্তী প্রায় ভীত কণ্ঠে বললেন, আমি প্রথম দিকে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সত্যি সত্যি কোনো অলৌকিক বাধা কাজ করছে। ওই জমিতে যেন কোনো অশুভ আত্মা বাসা বেঁধে আছে, যারা মন্দিরের মতো পবিত্র কাজ হতে দিচ্ছে না। তারানাথ চুপ করলেন। বাইরে তখন একটা মৃদু বাতাস বইছে। ভেজা পাতার ঝরার শব্দ শোনা গেল। কিশোরী এবার মুখ খুলল। তার চোখ কৌতূহলে উজ্জ্বল। তারপরে কি হলো ঠাকুরমশাই? আপনি কি কাঞ্চনবাবুকে কোনো উপায় বাতলে দিলেন? কাঞ্চন চক্রবর্তীর দিকে ফিরে আমি বললাম, আপনি এত ভেঙে পড়বেন না মশাই। অলৌকিক বাধা যদি থেকেও থাকে তবে তার নিবারণের পথও আছে। আমি নিজের চোখে না দেখে কিছু বলতে পারছি না। কাল সকালেই তাহলে আমরা রামহাটি যাব। আপনি একটা গরুর গাড়ির ব্যবস্থা করুন। হেঁটে এতদূর আমার পক্ষে যাওয়া একটু কষ্টকর আর কি। কাঞ্চন চক্রবর্তী যেন হঠাৎ অন্ধকার রাতে একটা মশাল দেখতে পেলেন। দ্রুত মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই ঠাকুরমশাই, কাল ভোরেই আপনার জন্য গাড়ি তৈরি থাকবে। এই যে সাক্ষাৎ দেবতার কৃপা, আপনি রাজি হয়েছেন, এতেই আমার অর্ধেক চিন্তা দূর হয়ে গেল। পরের দিন তখনও ভোরের কুয়াশা কাটেনি। আমি নিজের ছোট ঝোলা নিয়ে তৈরি হয়ে নিলাম। কাঞ্চন চক্রবর্তী নিজেই এসে আমাকে গরুর গাড়িতে তুলে দিলেন। গাড়োয়ানকে সব বুঝিয়ে দিয়ে তিনি নিজেও গাড়ির এক কোণে বসলেন। দীর্ঘ পথ, তাই সকাল সকালই যাত্রা শুরু করা ভালো। সারাদিন ধরে গাড়ি চলল। কাঞ্চন চক্রবর্তী মাঝে মাঝে আমাকে নানা কথা বলে পরিবেশটা হালকা রাখার চেষ্টা করছিলেন, কিন্তু আমার মন তখন চিন্তায় ডুবে। পুরনো শ্মশান, বিধবার অতৃপ্ত আত্মা, কালো ছায়া,
সব মিলিয়ে একটা রহস্যময় জটিলতা আমার অভিজ্ঞ মনেও দোলা দিচ্ছিল। তবে আমার বিশ্বাস ছিল মানুষের শুভকর্মের চেয়ে বড় শক্তি জগতে আর কিছু নেই। সূর্য পশ্চিমে হেলে গিয়ে যখন রক্তিম আভা ছড়িয়ে দিল আকাশে, তখনই আমরা রামহাটি গ্রামের কাছাকাছি পৌঁছালাম। শেষ বিকেলের আলোয় চারপাশটা রহস্যময় দেখাচ্ছিল। দীর্ঘ পথের ধকলে আমিও কিছুটা ক্লান্ত। গাড়ি যখন গ্রামের প্রবেশ মুখে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা। দিগন্তে ঘন হয়ে আসা অন্ধকার আর পথপ্রান্তে থাকা বিশাল এক বট গাছের কারণে জায়গাটা বেশ ছমছমে। গরুর গাড়িটা যখন সেই বট গাছটা পেরিয়ে গ্রামের কাঁচা পথে ঢুকছে, ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। কি ঘটলো ঠাকুরমশাই? কিশোরী কৌতূহল হয়ে জিজ্ঞেস করল। তারানাথ বলল, বট গাছের ছায়ায় ঘন অন্ধকারের আবঝা পটভূমিতে আমি এক ঝলকের জন্য একটা কালো আবছায়া মূর্তি দেখতে পেলাম। মূর্তিটা মানুষের আকারের, কিন্তু তার কোনো স্পষ্ট রূপরেখা নেই, যেন জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি। সেটা স্থির হয়ে দাঁড়িয়েছিল গাড়ির পথে। আবঝা মূর্তিটি গাড়ির দিকে এক পলক তাকালো। সেই এক ঝলক দৃষ্টিতে আমার বুকটা যেন কেঁপে উঠল। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল না কোনো তীব্রতাও, বরং একটা শীতল অসীম শূন্যতা যেন আমার ভেতরের আত্মাকে ছুঁয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই কালো ছায়া মূর্তিটা অতি দ্রুত এবং নিঃশব্দে বট গাছের গুঁড়ির আড়ালে সরে গেল, যেন মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। আমার সমস্ত শরীর মৃদু কেঁপে উঠল। আমার অভ্যস্ত চোখ, তা বহু অলৌকিক ঘটনা দেখেছে, সেই চোখও যেন এই আকস্মিক দর্শনে স্তম্ভিত হয়ে গেল। আমার মুখ থেকে একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো। কি সেই স্বর এতটাই ঘিন ছিল যে গরুর গাড়ির চাকার ঘস ঘস শব্দ আর গরুর গলায় বাঁধা ছোট্ট ঘন্টার ঝুমঝুম আওয়াজে তা প্রায় ঢাকায় পড়ে গেল। তবে কাঞ্চন চক্রবর্তীর চোখ এই দৃশ্য এড়ালো না। তিনি যদিও কালো মূর্তিটা দেখতে পাননি, কিন্তু আমার হঠাৎ কম্পন আর বিচলিত মুখ তিনি স্পষ্ট দেখলেন। কাঞ্চনবাবু তড়ি ঘড়ি আমার দিকে ঝুঁকে এলেন। তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ। কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি হঠাৎ এমন চমকে উঠলেন কেন? শরীর খারাপ লাগছে কি? আমি মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলাম। এই মুহূর্তে কাঞ্চন বাবুকে কিছু বলে আরো ভয় পাইয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার উপর ভরসা করেই তিনি তো এসেছেন। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং নিজের ভেতরে জমা হওয়া শীতল অনুভূতিটাকে জোর করে চেপে দিলাম। একটা কৃত্রিম হাসি টেনে নিয়ে আমি শান্ত গলায় উত্তর দিয়ে বললাম, না না, তেমন কিছু না। দীর্ঘ পথ তো, তাই বোধ হয় একটু ক্লান্ত হয়ে পড়েছি। চোখের ভুল। ভাবছিলাম আপনার মন্দিরটা তৈরি হলে কত সুন্দর হবে, সেই কথাই মনে মনে চলছিল আর কি। কাঞ্চন চক্রবর্তী পুরোপুরি আশ্বস্ত হতে পারলেন না। তবে আমি যখন জোর দিয়ে বললাম যে কিছু হয়নি, তখন তিনি আর চাপাচাপি করলেন না। কিন্তু তার মন থেকে সন্দেহ দূর হলো না। তিনি বুঝলেন গ্রামের মুখে ঢোকার মুহূর্তেই কোনো একটা অলৌকিক ইঙ্গিত তারানাথ দেখতে পেয়েছেন, যার কারণেই তিনি এত বিচলিত।
গরুর গাড়িটা গ্রামের কাঁচা পথ ধরে ধীরে ধীরে কাঞ্চন চক্রবর্তীর বাড়ির দিকে এগিয়ে চলল। চারপাশে তখন জোনাকির আলো আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক। কিন্তু আমার মনের ভেতরে তখন সেই কালো শূন্য দৃষ্টির আবছায়া মূর্তির ছবিটা বারবার ভেসে উঠছিল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হোক, সামনে যাই আসুক, এর একটা কিনারা আমাকে করতেই হবে। গরুর গাড়িটা কাঁচা রাস্তা ধরে আরো খানিকটা এগিয়ে গেল। মাটির পথে চাকার ঘষ ঘষ আওয়াজ আর সেই পুরনো এক ঘেয়ে ঝুমঝুম ঘন্টার শব্দে রাত জাগা ঝিঝিরের ডাক যেন আরো তীব্র মনে হচ্ছিল। বট গাছের নিচে দেখা সেই কালো ছায়ামূর্তিটা আমার মনের গভীরে একটা শীতল কামড় বসিয়ে রেখেছিল। সেই বা কে আর কি বা সে চাইছিল? প্রশ্নের ভারে আমার মন ভারী হয়ে উঠল। খানিক বাদে গাড়িটা একটা চওড়া ইট পাতা পথের মোড় ঘুরতে একটা বিশাল পুরনো ধাঁচের দালান চোখে পড়ল। কাঞ্চন চক্রবর্তীর বাড়ি। এককালের জমিদারি চাল চলন এখনো যেন তার পরতে পরতে লেপ্টে আছে, কিন্তু সেই জৌলুসের ওপর যেন একটা বিষাদের কালো ছায়া পড়েছে। উঠোনে ঢুকতেই গাড়িটা থেমে গেল। কাঞ্চন চক্রবর্তী একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। নিজের ডেরায় ফিরে আসার একটা ওই স্বস্তি তাঁর চোখে মুখে। তিনি হাসি মুখে আমার দিকে ফিরলেন। আসুন ঠাকুরমশাই, আসুন, এটাই আমার বাড়ি, ভেতরে আসুন। গাড়ি থেকে নামার পর দেখলাম অন্ধকার উঠোনটা বেশ পরিচ্ছন্ন হলেও কেমন যেন থমথমে হয়ে আছে। বাইরে জোনাকির আলো ঝিকমিক করলেও বাড়ির ভেতরে আলো খুবই কম। একটা টিমে হ্যারিকেন বারান্দার এক কোণে জ্বলছে। কাঞ্চনবাবু ভেতরে পা রাখতেই বারান্দা থেকে 2-3 জন লোক বেরিয়ে এলেন। এরা কাঞ্চনবাবুর পরিবারের সদস্য তা বেশ বোঝা গেল, কিন্তু তাদের অভ্যর্থনায় সেই স্বাভাবিক উষ্ণতা অনুপস্থিত। তাদের মুখগুলো কেমন যেন শুকনো, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মনে হচ্ছিল যেন তারা কোনো দুঃসংবাদের অপেক্ষায় ছিল। কাঞ্চনবাবু তাঁদের দিকে এগিয়ে গেলেন। কি ব্যাপার, তোদের মুখ এমন শুকনো কেন? সব ঠিক আছে তো? কেউ কোনো উত্তর দেওয়ার আগেই প্রায় অন্ধকার বারান্দার কোণ থেকে দ্রুত পায়ে একটা দাসী বেরিয়ে এলো। তার পরনে ময়লা শাড়ি, মাথার ঘোমটাটা প্রায় কাঁধ অবধি সরে গেছে। তার চোখ দুটো বিস্ফারিত, মনে হলো যেন সে এইমাত্র একটা বিভীষিকা দেখে এসেছে। ভয় আর উদ্বেগের একটা মিশেল তার চোখে মুখে। সে কাঞ্চনবাবুকে দেখেই একরকম দৌড়ে এলো, কিন্তু কাছে এসে যেন ভয়ে তার পার চলছে না। কাঞ্চন চক্রবর্তী তার এই অপ্রত্যাশিত আচরণে বেশ অবাক হলেন। অন্নপূর্ণা, তুই তুই এমন করছিস কেন? কি হয়েছে? অন্নপূর্ণা কাঁপতে কাঁপতে হাত জোড় করে। স্বর তার ভয়ে প্রায় রুদ্ধ। কথাগুলো যেন তার গলা থেকে কোনো মতে বেরিয়ে এলো। কর্তা, ও কর্তা, আজ বিকেলে আমি ওই পুকুর ঘাটে গিয়েছিলাম কাপড় কাচার জন্য। ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল। ভাবলাম এখন তো আর মেটো পথ দিয়ে ফেরা ঠিক হবে না, তাই ওই নতুন যে রাস্তাটা, মানে যে পথটা নতুন তৈরি হওয়া মন্দিরের জমির দিকে বেঁকে গেছে, ওই পথটা ধরেই আসতে চাইলাম। একটু ভালো আছে আর পথটাও নাকি ছোট। আমি হাঁটা শুরু করলাম, কিন্তু কিন্তু পথটা যেন আর পুরোয় না গো কর্তা। আমি যত এগোই দেখি সেই বট গাছ আর সেই বাঁশ ঝাড়। মনে হলো যেন একটা গোলক দাঁদায় পড়ে গেছি। মনে হচ্ছিল হয়তো এক জায়গায় বারবার ঘুরে আসছি। আমি হাঁক দিলাম, কেউ জবাব দিল না। ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। তখন আমার বুকটা ধড়ফড় করতে শুরু করলো। মনে হলো এই পথ স্বাভাবিক নয়,
কিছু একটা অশুভ শক্তি আমারে আমারে ভুলে দিচ্ছে। পথ যেন মিলেও মিশছে না। অনেক কষ্টে শুধু ঠাকুরের নাম জপ করতে করতে যখন আসল মোড়টা পেলাম, তখন আমার মনে হলো যেন আমি একটা অন্য জগৎ থেকে এইমাত্র ফিরে এলাম। আবার আবার কথাগুলো শেষ করতে পারলো না অন্নপূর্ণা। তার শরীরটা হঠাৎই যেন ঢিলে হয়ে গেল। তার হাত থেকে জল ভরা পিতলের ঘটিটা ঝনঝন শব্দে মেঝেতে পড়ল। সে ধূপ করে সেখানেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। দাসীর চোখ দুটো তখনও আধ খোলা, সেই চোখে দুরন্ত ভয়ের এক জমাট ছাপ। পুরো বাড়িটার পরিবেশ এক মুহূর্তে আরো শীতল, আরো ভারী হয়ে উঠল। কাঞ্চন চক্রবর্তীর চোখে মুখেও এবার সেই ভয়ের আবঝা ছায়া। তিনি হতভম্বের মতো আমার দিকে তাকালেন। আমি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে নিশ্চিত হলাম, বটগাছের নিচে দেখা সেই ছায়ামূর্তি আর এই দাসীর পথ না পুরনোর আতঙ্ক, দুটো ঘটনার পেছনেই একটা যোগসূত্র আছে। এই গ্রামের ওপর কোনো অশুভ শক্তির কালো হাত পড়েছে এবং তার কিনারা করতেই আমাকে এখানে থাকতে হবে। অন্নপূর্ণার জ্ঞান হারানোর পর কাঞ্চন চক্রবর্তীর পরিবারে একটা চাপার নৈশব্দ নেমে এলো। কাঞ্চনবাবু দ্রুত তার স্ত্রীকে ডেকে দাসীটিকে ভেতরে নিয়ে যেতে বললেন। আমার দিকে তাকিয়ে তার চোখে একটা গভীর অসহায়তা তিনি বুঝতে পারলেন। বিষয়টা নিছক চোখের ভুল নয়, বরং ভয়ানক কিছু একটা এই বাড়ির উপর চেপে বসেছে। আমি শান্তভাবে কাঞ্চনবাবুকে বললাম, কাঞ্চনবাবু, এই জায়গাটা শান্ত নয়। গভীর রাতে এখানে কিছু একটা আছে যা সাধারণ মানুষের বোধের অতীত। আমার মনে হচ্ছে এর সঙ্গে আপনার নতুন মন্দিরের জায়গার কোনো যোগসূত্র আছে। কাঞ্চনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে আমার চোখের দিকে সরাসরি তাকালেন না, আর মুখটা আরো কালো হয়ে গেল। তিনি যেন এক অপ্রিয় সত্যকে স্বীকার করার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। সেদিন রাতে কাঞ্চনবাবুর নির্দেশে আমাকে বাড়ির এক প্রান্তে একটি পরিষ্কার ঘরে থাকার ব্যবস্থা করা হলো। ঘরটি পুরনো হলেও বেশ বড়, কিন্তু তার চারিদিকে একটা পুরনো গন্ধ আর গভীর নীরবতা। রাতের খাবার শেষে আমি আমার আসনে বসলাম। চারপাশে কিছু সুরক্ষা মন্ত্রের রেখা টেনে নিলাম এবং আমার পুঁথি খুললাম। সারাদিনের ধকল আর বটগাছের নিচে দেখা সেই কালো ছায়ামূর্তি এবং অন্নপূর্ণার আতঙ্কগ্রস্ত মুখ সব মিলে আমার মনকে অস্থির করে তুলেছিল। রাত তখন গভীর, জোনাকির আলো প্রায় নিভে এসেছে, শুধু ঝিঁঝির একঘেয়ে ডাক। আমি আমার কিছু তান্ত্রিক ক্রিয়া সারছিলাম, যাতে রাতের কোনো অশুভ শক্তি আমাকে সহজে আক্রমণ করতে না পারে। এমন সময় নিস্তব্ধতা ভেঙে অস্ফুট শব্দ আমার কানে এলো। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু না, সেটা মন্ত্রের শব্দ, খুবই ক্ষীণ কিন্তু স্পষ্ট। সংস্কৃত ভাষায় উচ্চারিত হচ্ছে, কিন্তু আমার পরিচিত কোনো মন্ত্র নয়। মনে হলো যেন খুব দূর থেকে বিড়বিড় করে কেউ কিছু জপ করছে। সেই জপের শব্দে কোনো পবিত্রতার সুর ছিল না, বরং একটা শীতল ক্রুদ্ধ আবেদন ছিল। শব্দটা যেন উঠোনের দিকের কোনো পুরনো কুয়ো বা বটগাছের দিক থেকে ভেসে আসছিল। আমি সাবধানে উঠে জানালার কাছে গেলাম। ভারী কাঠের জানালাটা সামান্য ভাগ করে বাইরে তাকালাম। উঠোন প্রায় অন্ধকার। দূরে
দু একটা তারা মিটমিট করছে। দৃষ্টিকে জোর দিয়ে তাকানোর চেষ্টা করতেই আমার অভিজ্ঞ চোখ সেই দৃশ্য দেখল, যা আমাকে নিশ্চিত করলো এই মন্ত্র মানুষের নয়, বা থাকলেও তার সঙ্গে কোনো অশুভ ক্রিয়ার যোগ রয়েছে। একটু দূরে সেই যেই গানটায় কাঞ্চনবাবুর জমির দিকে যাওয়ার পথটা শুরু হয়েছে, সেইখানে বট গাছের গুঁড়ির আড়ালে একটা আবঝা সাদা মূর্তি। প্রথম ঝলকে মনে হলো যেন কোনো পুরনো সাদা কাপড় জড়ানো কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার আকার অস্বাভাবিকভাবে লম্বা। সেটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিটার কোনো স্পষ্ট মুখ বা হাত দেখা গেল না, শুধু একটা সাদা অস্পষ্ট অবয়ব, যা গভীর অন্ধকারেও কেমন যেন অস্বস্তিকরভাবে চোখে পড়ছে। মূর্তিটা কাঞ্চনবাবুর বাড়ির দিকে একবার তাকালো। তার মুখটা ঢাকা, নাকি তার মুখ নেই সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। সেই সাদা ছায়াটা ধীর পায়ে উঠোনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করে দিলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। হে মানুষ নয়, এ হলো সেই প্রেত ছায়া যার বর্ণনা তন্ত্রশাস্ত্রে রয়েছে। সে যেন বাড়ির দিকেই আসছে, মন্ত্রের শব্দটাও তীব্র হচ্ছে। আমি দ্রুত আমার আসনের দিকে ফিরে রক্ষা কবচ হাতে নিলাম এবং উচ্চ স্বরে রক্ষাকারী মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার মন্ত্রের তীব্রতা বাড়তেই বাইরের মন্ত্রধ্বনিটা যেন কেঁপে উঠল এবং সাদা ছায়ামূর্তিটা অতি দ্রুত বট গাছের আড়ালে মিলিয়ে গেল। চারপাশ আবার নৈশব্দে ডুবে গেল। আমি সারা রাত আর ঘুমোতে পারলাম না। পরদিন সকালে উঠোনে রোদ ঝলমল করলেও পরিবেশের ধমধমে ভাবটা কাটেনি। কাঞ্চন চক্রবর্তীকে চিন্তিত দেখাচ্ছিল। আমি তার কাছে গিয়ে রাতের ঘটনা চেপে গিয়ে শুধু দাসী অন্নপূর্ণার খবর নিলাম। তিনি বললেন, অন্নপূর্ণার জ্ঞান ফিরেছে, কিন্তু কিন্তু সে প্রলাপ বকছে ঠাকুরমশাই। সে নাকি বারবার বলছে, ও বলেছিল ওর জায়গায় কেউ মন্দির করবে না, আর বলছে ওকে কেউ শান্তিতে থাকতে দেয়নি, তাই ও পথ ভুলিয়ে দেবে। কাঞ্চনবাবুর স্বর কাঁপছিল। আমি বুঝলাম এইবার আসল কথা বলার সময় হয়েছে। আমি তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালাম। কাঞ্চনবাবু, আমি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আমার মনে হয় আপনার মন্দির তৈরির জমিতে একটা পুরনো অতৃপ্ত আত্মার অভিশাপ আছে, একটা বিধবান আত্মা। সে তার জায়গায় আপনার মন্দির মেনে নিতে পারছে না। আপনার সঙ্গে কি এই জমি নিয়ে কারো কোনো বিবাদ হয়েছিল? কেউ কি চরম কষ্ট পেয়েছিল? আমার কথা শেষ হতেই কাঞ্চনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মাথা নিচু করে স্বীকার করলেন, হ্যাঁ 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 ঠাকুরমশাই, আপনি ঠিক ধরেছেন। আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা। ওই জমিটা ছিল এক বিধবা মহিলার। নাম ছিল তার চারুবালা। তার স্বামী মারা যাওয়ার পর ওই জমিটুকু নিয়েই সে থাকত। আসলে তার স্বামীর মৃত্যুর পর তার জ্ঞাতি ভাইরা পুরনো সেকেলে বাড়িটা দখল করে তাকে তার দুধের শিশুসহ তাড়িয়ে দেয়। তখন চারুবালা তার সমস্ত গয়না, যা তার শেষ সম্বল ছিল, তা বন্ধক দিয়ে তৎকালীন জমিদারের কাছ থেকে ওই ছোট্ট জমিটুকু কিনে নেয়। বন্ধকের কাগজপত্রও তার কাছে ছিল। সেখানেই কুঁড়েবর বেঁধে সে থাকত। ৮-১০ বছর পর যখন সে বন্ধকের গয়নাগুলো ছাড়াতে যায়, তখন জমিদার জানান
বন্ধকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং গয়না তার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। চারুবালা তার প্রতিবাদ করার সুযোগ পায়নি। তবু সেই জমিতে দীর্ঘ 38 বছর সে মাতার গাম পায়ে ফেলে ঘর বেঁধেছিল। সে জানতো এটাই তার নিজের জমি, কিন্তু সেই জমিতেই হঠাৎ এক রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। শোনা যায় গ্রামের পঞ্চায়েতকে দিয়ে এমন চাপ সৃষ্টি করা হলো যে এক রাতে সে নিজের ঘরেই আত্মহত্যা করল। সে বলেছিল, আমার ভিটে কেড়ে নিলে আমি অভিশাপ দেব, আমার আত্মা এই পথ ছেড়ে যাবে না। কাঞ্চন বাবুর চোখ ছল ছল করে উঠল। তিনি যেন এত বছরেও সেই পাপের ভার বইছেন। আমি এক দীর্ঘশ্বাস নিলাম। সব রহস্যের জট খুলে গেল। বট গাছের নিচে কালো ছায়া ছিল সেই অভিশাপের প্রভাব, আর সাদা ছায়া হলো সেই অভিশাপগ্রস্ত বিধবার অতৃপ্ত আত্মা। সে তার ভিটেতে মন্দির হতে দেবে না। সে তো শুধুই ভিটে চায়নি, সে চেয়েছিল তার গয়না আর জমির ন্যায্য অধিকার। সেই অধিকার যখন কেড়ে নেওয়া হলো, তখনই জন্ম হলো এই ভয়ঙ্কর অভিশাপের। তবে তো বিষয়টা শুধু ভূত প্রেতের নয়, এটা একটা দীর্ঘদিনের অভিশাপ, যা তার ক্ষোভ, মানুষের চরম অন্যায় এবং অধিকার হরণের বেদনা থেকে জন্ম নিয়েছে। এই আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে কাঞ্চনবাবু, নয়তো এই মন্দিরের কাজ কিছুতেই আর এগোবে না, আর এই পথও আর ফুরবেও না। আমাকে এর মোকাবিলা করতেই হবে। আমার শেষ কথাগুলো শুনে কাঞ্চন চক্রবর্তী একেবারে ভেঙে পড়লেন। তিনি যেন এই প্রথম বুঝলেন, এত বছর ধরে একটা মন্দির তৈরি করার নামে তিনি একটা অতৃপ্ত আত্মার ওপর আরো বড় অন্যায় চাপিয়ে দিতে চলেছিলেন। তিনি হাঁটু গেড়ে বসে রুদ্ধ কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, আমি জানি এর দায়ভার আমার বাবার এবং আমারও। চারুবালার আত্মাকে শান্তি দিন, যা করতে হয় করুন। দরকার হলে আমি মন্দির তৈরি করব না, কিন্তু এই অভিশাপ থেকে গ্রামটাকে বাঁচান। আমি কাঞ্চনবাবুকে উঠে বসতে ইঙ্গিত করলাম। আরে শান্ত হন কাঞ্চনবাবু, এখন অনুতাপের সময় নয়, এখন মোকাবিলার সময়। এই আত্মা শুধু অভিশাপ দিয়েই ক্ষান্ত হয়নি। কাল রাতে আমি যে মন্ত্রধ্বনি শুনেছি তা সাধারণ প্রেতাত্মার প্রলাপ নয়, তা সাধারণ প্রেতাত্মার প্রলাপ নয়। মনে হচ্ছে কোনো কদর্য তান্ত্রিকের ক্রিয়াকলাপ এই অতৃপ্ত আত্মাকে ব্যবহার করছে বা তাকে আরো হিংস্র করে তুলছে। এই আত্মার শুধুই চারুবালা নেই, সে এখন এক পিশাচ বন্দনার শিকার। আমার মনে পড়ল বট গাছের তলায় দেখা সেই জমাট বাঁধা কালো ছায়া। সেটা কোনো মৃত বা প্রেত ছিল না, সেটা ছিল কোনো শক্তিশালী অশুভ শক্তির প্রভাব বা পিশাচ বন্ধনের প্রতীক। আজ রাতেই আমাকে সেই জমিতে যেতে হবে। যে পথ ফুরোয় না, সেই পথে হেঁটে আমাকে সেই চারুবালার ভিটেতে পৌঁছাতে হবে। সেখানে সেই অশুভ শক্তি মূল ঘাঁটি গেড়েছে। কাঞ্চনবাবু ভয়ে শিউরে উঠলেন। এ কি বলছেন ঠাকুরমশাই? সেই পথ তো কাউকে চলতে দেয় না। আমাকে দেবে, কারণ আমি এসেছি এই অন্যায়ের প্রতিকার করতে। আপনি শুধু ব্যবস্থা করুন। একটা পূর্ণ কালো পাঁঠা চাই, নিখুঁত কালো, তাতে যেন এক ফোঁটা সাদা লোম না থাকে। আর চাই কিছু নির্দিষ্ট পুজোর সামগ্রী, শ্মশানের মাটি, মহা শ্মশানের চিতা ভস্য আর একটি পুরনো পিতলের ত্রিশূল। আজ মধ্যরাতেই শুরু হবে আমার ক্রিয়া। আমার কথা শুনে উনি আর কিছু বললেন না, শুধু বললেন যে আমার কথা অনুসারে উনি চলবেন। রাত তখন প্রায় 1:30।
বাইরে নিকষ কালো অন্ধকার, আকাশ মেঘে ঢাকা। তারারাও যেন এই ভয়াবহ দৃশ্য দেখতে চাইছে না। কাঞ্চনবাবু ভয়ে জড়সড় হয়ে সব ব্যবস্থা করে দিলেন। কালো পাঁঠাটাকে একটা মোটা দড়ি দিয়ে বেঁধে আনা হলো। আমি আমার চওড়া কপালে সিঁদুরের একটা বড় ফোঁটা এঁকে নিলাম। হাতে নিলাম আমার পুরনো তালপাতার পুঁথি আর একটা লোহার কাটারি। কাঞ্চনবাবুকে কড়া নির্দেশ দিলাম, বাড়ির কেউ যেন কিছুতেই ঘরের বাইরে না আসে। আমি পাঁঠাটাকে টেনে নিয়ে সে কুখ্যাত পথের দিকে পা বাড়ালাম। পথটা এখন আরো বেশি মায়াবী আর নীরব। দুপাশে বড় বড় গাছপালা, অন্ধকার যেন আরো ঘন। পাঁঠাটা ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে ডেকে উঠল। তার ডাক এই নিস্তব্ধতায় আরো গা ছমছমে শোনালো। আমি পথ ধরে এগিয়ে চললাম। একটু যেতেই টের পেলাম সেই অস্বাভাবিকতা। পথটা যেন আমার পায়ে পায়ে ঘুরছে। একই ঝোপ, একই ভাঙা বেড়া বারবার সামনে আসছে, যেন কোনো অদৃশ্য হাত আমাকে পথ ভুলে যেতে বাধ্য করছে। তখনই সেই বীর মন্ত্রধ্বনি আবার শুরু হলো। এইবার আরো স্পষ্ট, আরো কাছ থেকে। মনে হলো মন্ত্রটা যেন মাটি পুড়ে বাতাস চিরে আসছে, আর তার সঙ্গে মিশে আছে এক নারীর করুণ কান্নার শব্দ। সে কান্না নয়, যেন এক অতৃপ্ত যন্ত্রণার দীর্ঘশ্বাস। হঠাৎ আমার সামনে প্রায় হাত বিশেক দূরে বট গাছের গুঁড়ির তলায় সেই সাদা মূর্তিটা আবার দেখা দিল। এবার আরো স্পষ্ট, সাদা থান পরা এক নারী। তার লম্বা কালো চুল পিঠ ছড়িয়ে মাটি ছুঁয়েছে, কিন্তু তার মুখ নেই। মুখের জায়গায় শুধু একটা মসৃণ শূন্য কালো গহ্বর। সেই গহ্বর থেকেই যেন অসীম শূন্যতা আর গভীর ঘৃণা বেরিয়ে আসছে। আর সেই কালো ছায়ামূর্তি, সেটা নারীর পায়ের কাছে জমাট বাঁধা ধোঁয়ার মতো ঘুরছে, যেন নারীর আত্মাটিকে একটা অদৃশ্য শিকলে বেঁধে রেখেছে। চারুবালা প্রেতাত্মার রূপ নিয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। যদিও তার চোখ ছিল না, তার নীরব শূন্য দৃষ্টিতে যে তীব্র ঘৃণা ছিল, তা যেন অনেক বছরের পুরনো বঞ্চনার ফল। মনে হলো সেই ছায়া মূর্তি বিড় করে বলল, ফিরে যাও, এ আমার ভিটে। তোর মন্ত্র, তোর শক্তি সব এখানে মিথ্যে। আমার পথে কেউ পা রাখবে না, তুইও নয়। আমার শরীর কেঁপে উঠল। এ শুধু প্রেত নয়, এ পিশাচ বন্ধনের শিকার। আমি থামলাম না। লোহার কাটারি দিয়ে মাটিতে একটা শক্ত রেখা টেনে হাঁটু গেড়ে বসলাম। আমি তোর প্রতিপক্ষ নই চারুবালা। আমি এসেছি তোর মুক্তি দিতে, আর যে তোকে এভাবে বেঁধে রেখেছে তাকে শায়েস্তা করতে। আমি দ্রুত আমার চোখ বুজে পিশাচ মোক্ষণ মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার মন্ত্রের স্বর ধীরে ধীরে সেই বীর মন্ত্রধ্বনির চেয়ে তীব্র হতে লাগলো। আমি এক হাতে চিতাভস্ম ছুঁড়তে লাগলাম, আর অন্য হাতে পাঁঠাটার দিকে এগিয়ে গেলাম। আলোড়ন শুরু হলো। চারুবালার সাদা মূর্তিটা যেন যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। কালো ছায়াটা দ্রুত আকার পরিবর্তন করতে শুরু করলো, যেন সে আমার মন্ত্রের বাঁধন ভাঙতে চাইছে। বাতাসের মধ্যে একটা তীব্র অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। আমি আর দেরি করলাম না। তীব্র মন্ত্রের শেষ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি পাঁঠাটার গলায় লোহার কাটারি বসিয়ে দিলাম। রক্তের স্রোত অন্ধকার মাটিতে মিশে গেল। ঠিক সেই মুহূর্তে চারুবালার সাদা মূর্তিটা একটা বিকট চিৎকার করে উঠল।
সে চিৎকারে কোনো শব্দ ছিল না, ছিল শুধু এক গভীর মর্মভেদী শূন্যতা। সাদা মূর্তিটা দ্রুত বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো, আর তার পায়ের কাছে থাকা সেই কালো ছায়া মূর্তিটা যেন বিদ্যুতের বেগে আমার দিকে ধেয়ে এলো। সেটা ছিল জমাট বাঁধা অন্ধকার, যা আমার সামনে এসে একটা বিশাল পিশাচের আকার নিল। তার চোখ দুটো রক্তবর্ণ, আর মুখে একটা বিকৃত বিভৎস হাসি। সেই মুহূর্তে পথ ভুলে যাওয়ার মায়া কেটে গেল। পিশাচটি তার থাবা বাড়িয়ে দিল আমার দিকে। এইবার আসল মোকাবিলা। আমি প্রস্তুত ছিলাম। আমার হাতে পিতলের ত্রিশূলটা তখন অন্ধকারেও জল জল করছিল। পিশাচটি তার বিকৃত বিভৎস হাসি নিয়ে বিদ্যুতের বেগে আমার দিকে ধেয়ে এলো। কালো জমাট বাঁধা অন্ধকারের সেই মূর্তিটা তখন ভয়াল আকার নিয়েছে, ছাদ সমান উচ্চতা, আর রক্তবর্ণ চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। তার থাবা যখন আমার দিকে বাড়ল, তখন মনে হলো যেন সারা রাতটা এক মুহূর্তে নিভে যাবে। আমি এক মুহূর্তের জন্য সময় নষ্ট করলাম না। আমার হাতে থাকা পিতলের ত্রিশূলটা আমি সজোরে ছুঁড়ে মারলাম পিশাচের দিকে। যা, মুক্তি নে, এ বন্ধন তোর নয়। আমার কণ্ঠস্বর মন্ত্রের শক্তিতে গম গম করে উঠল। ত্রিশূলটা পিশাচের জমাট অন্ধকারের শরীর ভেদ করার আগেই একটা তীব্র ঝনঝন শব্দ হলো। মনে হলো যেন লোহা নয়, ত্রিশূলটা কোনো শক্ত পাথরের দেওয়ালে আঘাত করল। মুহূর্তের মধ্যে পিশাচটা একটা বিকট অমানসিক গর্জন করে উঠল। সে গর্জন এত তীব্র ছিল যে আমার কানের পর্দা যেন ফেটে যেতে চাইল। কিন্তু আমার মন্ত্রের শক্তি আর সেই পাঁঠার রক্তের নৈবেদ্য কিছুটা কাজ করেছিল। পিশাচটি ত্রিশূলের আঘাতে পুরোপুরি ধ্বংস না হলেও সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ল। তার আকার কিছুটা ছোট হয়ে গেল। তুই আমাকে বেঁধে রাখতে পারিস না। চারুবালা মুক্তি পেয়েছে, তার ভিটে তাকে ফিরিয়ে দেওয়া হবে। তোর পিশাচ বন্ধনের ক্ষমতা শেষ। কিন্তু পিশাচটি আমার কথা শুনে যেন আরো ক্ষিপ্ত হলো। সে এবার সরাসরি ত্রিশূলের আঘাত উপেক্ষা করে আমার দিকে এক লাফে এগিয়ে এলো। তার সেই বিশাল ধাবাটা যখন আমাকে স্পর্শ করলো, তখন আমার মনে হলো যেন সমস্ত শক্তি এক মুহূর্তে শুষে নিচ্ছে। আমার শরীরে একটা তীব্র হিম শীতল স্রোত বয়ে গেল। আমার রক্ষা কবচ ভেঙে খান খান হয়ে গেল, আর আমি ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়লাম। আমার মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। বুঝতে পারলাম এই পিশাচ আমার পরিচিত কোনো প্রেত নয়। এর পেছনে কোনো মহাযজ্ঞের শক্তি কাজ করছে। এই মুহূর্তে এর সঙ্গে একা মোকাবিলা করা সম্ভব নয়। পরাজয় নিশ্চিত জেনেও আমি হার মানতে চাইলাম না। কিন্তু আমার তন্ত্রের শক্তি যেন নিঃশেষ হয়ে আসছিল। ফিরে যা, ফিরে যা। পিশাচটা এবার নিজের কণ্ঠেই কথা বলল। সেই কণ্ঠস্বরে ছিল রাজ্যের আক্রোশ। চারুবালা মুক্তি পেলে কি হবে? এখন অনিবার্য। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি এক বুদ্ধি খাটালাম। জীবন হাতে নিয়ে এই জায়গা থেকে আপাতত সরে যেতে হবে। পরের বার আরও শক্তিশালী প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি কোনো মতে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। আমার সমস্ত শক্তি দিয়ে পিছন ফিরলাম। পথের মায়া তখন কেটে গেছে,
কিন্তু সেই পথ এখন যেন আরো ভয়ঙ্কর। আমি কয়েকবার দ্রুত দৌড়ে পালাতে চেষ্টা করলাম, কিন্তু বিপদ এখানেই শেষ হলো না। আলোড়ন শুরু হলো ঝোপঝাড়ের মধ্যে। একটা অশুভ তীব্র শীষের মতো শব্দ ভেসে এলো। বট গাছের আবছায়া থেকে দুটি বিশাল অস্বাভাবিক বড় আকারের শিয়াল বা ওই নেকড়ে জাতীয় প্রাণী বেরিয়ে এলো। তাদের লোম কালো, চোখ দুটো অন্ধকারেও ভয়ালভাবে জ্বলজ্বল করছে। তাদের মুখ থেকে যেন লালা ঝরছে। পিশাচের নির্দেশে তারা যেন হিংস্র পাহারাদারের মতো আমার দিকে ছুটে এলো। শিয়াল দুটি থাবা বাগিয়ে দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এলো। আমি তখন মন্ত্রে দুর্বল, শারীরিক শক্তিও ফুরিয়ে এসেছে। এই আকস্মিক আক্রমণে আমি হতভম্ব হয়ে গেলাম। অন্ধকারে কিসের সঙ্গে যেন হোঁচট খেলাম। হতে পারে সেটা পাঁঠার বলি দেওয়া দেহটা, অথবা কোনো লতা পাতা। আমি সশব্দে মাটিতে পড়ে গেলাম। পিশাচের হাসি এবং শেয়াল দুটোর হিংস্র গর্জনের মধ্যে আমার মাথাটা মাটিতে ধাক্কা খেলো। আমার কানে একটা ভোঁ ভোঁ শব্দ শুরু হলো। শরীরটা ঝিমঝিম করছে। মনে হলো যেন এক গভীর ঘুম আমাকে টেনে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতি যেন তার শেষ আঘাত আনলো। আমার মাথার উপরে সেই পুরনো বট গাছটার একটা বিশাল শুকনো ডাল, যা বছরের পর বছর ধরে ঝুঁকে ছিল, তা যেন এই অশুভ শক্তির প্রভাবে বিকট একটা কর্কর শব্দ করে ভেঙে পড়ল। আমি কিছু বুঝে ওঠার বা নড়ার আগেই সেই বিশাল ভারী ডালটা সশব্দে আমার শরীরের ওপর এসে পড়ল। একটা তীব্র যন্ত্রণার ঝলকানি আমার শির দাঁড়া বেয়ে উঠে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। শেষ যে জিনিসটা কানে এলো তা হলো সেই পিশাচের বিজয় সূচক বিকট হাসি আর শেয়াল দুটোর আমার দিকে এগিয়ে আসার চাপা গর্জন। চারিদিকে তখনও রাতের শেষ প্রহর। আমার শরীর, যা বটগাছের বিশাল ডালের নিচে চাপা পড়েছিল, তা স্থির হয়ে পড়ে রইল। সেই পিশাচের বিকট হাসি আর শিয়াল দুটোর চাপা গর্জন ধীরে ধীরে মিলিয়ে গেল নিকষ অন্ধকারে। একটা গভীর ভয়ঙ্কর নীরবতা আবার সেই অভিশাপগ্রস্ত জমিকে গ্রাস করল। কিন্তু রাত চিরস্থায়ী নয়। কিছুক্ষণ বাদেই পূর্ব দিগন্তে ভোরের ক্ষীণ আলো ফুটতে শুরু করলো। সেই আলো ধীরে ধীরে বট গাছের পাতা ভেদ করে নিচে নামলো। মন্দিরের তৈরির জন্য নির্ধারিত সেই জমি, যা এখন রক্ত আর অশুভ শক্তির দখলে, তার মাটির রং যেন চিরতরে বদলে গেছে। রাতের অন্ধকারে বলি দেওয়া পাঁঠার রক্তে পুরো ভূমি লাল হয়ে আছে। কিন্তু শুধু রক্ত নয়, সেই রক্ত মেশানো মাটি যেন কোথাও কোথাও পুড়ে কালচে বর্ণ ধারণ করেছে। দেখলে মনে হয় যেন পুরো প্রচণ্ড তাপে উৎস মাটির ওপর দিয়ে বয়ে চলেছে। যেখানটায় আমার শরীর ডালের নিচে চাপা পড়েছিল, সেখানেও রক্তের ছিটে। আর চারপাশে ছড়ানো আমার পূজার সরঞ্জাম, ভাঙা রক্ষা কবচের টুকরোগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। পিতলের ত্রিশূলটা খানিক দূরে মাটিতে গাঁথা আছে, কিন্তু তার জৌলুস যেন এক মুহূর্তে নষ্ট হয়ে গেছে। একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ভোরে যে পাখিদের কলকাকলি শুরু হওয়ার কথা, একটা পাখি ছিল না। যেন কোনো অদৃশ্য শক্তি এই জায়গার সমস্ত স্বাভাবিক প্রাণকে স্তব্ধ করে দিয়েছে। বাতাসে তখনও একটা তীব্র অসহ্য পচা মাংসের মতো দুর্গন্ধ।
মনে হচ্ছিল যেন বহু পুরনো কোনো পিশাচের নিঃশ্বাস এই বাতাসকে বিষাক্ত করে রেখেছে। তারপরে কি হলো ঠাকুরমশাই? আপনার কি ওই সময় কোনো চেতনা ছিল? একটা সিগারেট ধরালেন ঠাকুরমশাই। গল্প বলতে বলতে উনি যেন সেই অনেক বছর আগের অতীতে প্রবেশ করেছেন। তাকিয়েছিলেন জানলার গড়াদের বাইরের দিকে, কিন্তু চোখে ছিল অন্য মনস্ক দৃষ্টি। ওনার মেয়ে চারি সন্ধে নাগাদ এসে ধুনো ধরিয়ে দিয়ে গেল, সেই দিকে ওনার খেয়াল নেই। শুধু একবার তিনি অন্যমনস্কভাবে বললেন, বলছি চারি, তুই আমাকে চা দিলি না? চারি বেশ অবাক হয়ে গেল। তারপর ছদ্ম অভিমানের সুরে বলল, কি বলছো বাবা? চা দিয়েছি তোমাকে সেই কখন, তুমি তো ছুঁয়েও দেখোনি। গল্প বলায় এত মুশকুল থাকলে চা খাবে কখন? ছাড়ো, চা আর খেতে হবে না, ঠান্ডা হয়ে গিয়েছে, আমি নতুন করে আনছি। চারি চলে গেল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই তারপরে বলুন। ও হ্যাঁ, কাঞ্চন চক্রবর্তীর বাড়ির লোক সারা রাত নির্ঘুম কাটিয়েছে। ভোরের প্রথম আলো ফোঁটার পর কাঞ্চনবাবু নিজেই আর থাকতে পারেননি। ভয়ে ভয়ে তিনি বাইরে এসে সেই ভয়ঙ্কর পথের দিকে তাকান। তারপর আর অপেক্ষা না করে গ্রামের কয়েকজনকে ডেকে সব খুলে বলেন। খানিক বাদেই গ্রামের প্রায় 10 লোক লাঠি হাতে দল বেঁধে সেই মন্দির তৈরির জমিতে এসে পৌঁছয়। তারা দূর থেকে যা দেখেছিল, কাছে এসে তার থেকেও ভয়াবহ দৃশ্য দেখল। সকলে থমকে গেল, কেউই এক পাও এগোতে পারল না। গণেশ নামে একজন মধ্যবয়স্ক কৃষক, তার চোখ কপালে উঠে গেল। সে অবাক হয়ে গিয়ে বলল, এই জায়গাটা কেমন কালো হয়ে গেছে দেখছিস? কেউ আগুন জ্বালাইছিল বুঝি? মাটিখানা পুড়ে কেমন কালসে হয়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে থাকা নিতাই, যিনি গ্রামের পুরনো এক লোক, তার চোখ ভয়ে স্থাণু হয়ে আছে। তিনি মাথা নাড়লেন। আগুন নয় রে গণেশ, এখানে কিছু একটা মরেছে। মাটি এমন হয়নি কোনোদিনও। মনে হচ্ছে যেন সব জীবন শক্তি শুষে নিয়েছে কেউ। পিছন থেকে আর একজন প্রবীণ গ্রামবাসী হরিমোহন, যিনি প্রথম থেকেই এই জমির বিপক্ষে ছিলেন, তিনি হাত জোর করে আতঙ্কিত স্বরে বললেন, আমি বলেছিলাম না কাঞ্চনবাবুকে, জমি অশুভ, চারুলাবালাকে মেরে এখানে মন্দির বানানোর পাপ। এখন কি হবে? ঠাকুর মশাই তো ফিরে এলেন না। তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধা, যিনি সম্ভবত পাশের কোনো কুঁড়ে ঘরে থাকতেন, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি রাত ভর শুনেছি ও দিক থেকে হাসির আওয়াজ। সেই হাসি কোনো মানুষের হাসি নয়, যেন কোনো অশরীরীর হাসি। আর তার সঙ্গে মিশেছিল কুকুরের মতন প্রাণীর চাপা গর্জন। কে যে হাসছিল মা দুর্গাই জানেন। এ গ্রামে বড় কোনো অমঙ্গল আসছে গো, বড় কোনো অমঙ্গল আসছে। সকলে তখন দেখতে পেল বট গাছের নিচে বিশাল একটা ডালের নিচে চাপা পড়ে আছে আমার শরীরটা। ডালের এক পাশ থেকে সামান্য রক্ত চুঁইয়ে মাটির কালচে রঙকে আরো গভীর করে তুলেছে। তারা বুঝতে পারল তাদের ঠাকুর মশাই, যিনি তাদের রক্ষা করতে এসেছিলেন, তিনিও এই অশুভ শক্তির কাছে পরাজিত হয়েছেন। একটা চাপা আতঙ্ক পুরো গ্রামবাসীকে গ্রাস করল। তাদের মনে হলো এবার পিশাচ তাদের পুরো গ্রামটাই হয়তো তার কবজায় নিয়ে নেবে।
আপনার কি ওই সময় চেতনা ছিল? না, অচৈতন্য ছিলাম বটে, কিন্তু আমার কিছুটা জ্ঞান ছিল। আধো জাগরণ আর নিদ্রার মাঝামাঝি স্তরে আমি তখন বিচরণ করছিলাম। এমন অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। আমি আমার মানস দৃষ্টি নিক্ষেপ করে সমস্ত কিছুই দেখতে পাচ্ছিলাম। দেখলাম আমার দিকে এক দল বেঁধে গ্রামের মানুষগুলো এলো। তারপর একজন মাঝবয়সী কাঠুরে আমার ওপর পড়ে যাওয়া অসত্য গাছের ডাল ভেঙে দুটুকরো করলো তার কুঠার দিয়ে। আমাকে ওরা এরপর টেনে বের করলো। আমার মাথা তখন ঘুরছিল, চোখে সব কিছুই ঝাপসা দেখছিলাম। অবশেষে তারা আমাকে টেনে বার করলো। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা তখন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। আমার মাথা তখনও ঘুরছিল, চোখে সব কিছু ঝাপসা লাগছিল। আমি চোখ খুলতে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম বহু মানুষের হাতের স্পর্শ, চাপা উদ্বেগ এবং হরিমোহনের মতো কিছু লোকের সেই অশুভ মন্তব্যের স্বর। আমাকে দ্রুত ধরাধরি করে কাঞ্চন চক্রবর্তীর বাড়িতে নিয়ে আসা হলো। আমি যখন পালঙ্কে শায়িত, তখনও আমার মানস চেতনা সজাগ। আমার শরীর ভাঙা হলেও ভেতরে একটা দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিল। চারুবালা মুক্তি পেলেও যে পিশাচ তাকে বন্দি করেছিল সে এখনো মুক্তি পায়নি। আর সেই শক্তি এখন এই গ্রামের ওপর প্রতিশোধ নিতে শুরু করবে। সেদিন বিকেলেই আমার জ্ঞান ফিরল। শরীর জুড়ে অসহ্য ব্যথা। কাঞ্চন চক্রবর্তী আমার সেবা যত্নের জন্য একজন লোক রেখেছিলেন। আমি কোনো মতে উঠে বসলাম এবং তাকে নির্দেশ দিলাম রাতের বেলা যেন কেউ ভুলেও বাইরে না যায়। কিন্তু আমার সাবধানবাণী কাজে এলো না। রাত নামতেই গ্রামের পরিবেশে একটা অস্বাভাবিক অশুভ পরিবর্তন শুরু হলো। বাতাস ভারী হয়ে উঠল। একটা চাপা উৎকট গন্ধ, যেমনটা আমি পিশাচের উপস্থিতিতে পেয়েছিলাম, তা যেন ধীরে ধীরে পুরো গ্রামকে ছেয়ে ফেলল। গ্রামের ভেতরে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের এক প্রান্তে এক চাষির গরুর গোয়াল ঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা প্রাণপণে জল দিয়ে সেই আগুন নেভালো বটে, কিন্তু গরুগুলোর শরীর পুড়ে গেল এবং একটি গরু মারাও গেল। অথচ আগুন লাগার কোনো স্বাভাবিক কারণ ছিল না। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আগুন লাগিয়ে দ্রুত মিলিয়ে গেল। গ্রামের প্রধান পুকুরটার জল মধ্যরাতে হঠাৎ করেই ধোঁয়া উঠতে শুরু করলো। জল তখন শীতল নয়, অস্বাভাবিকভাবেই সেটা গরম হয়ে উঠেছিল। পুকুরের মাছগুলো ঝটপট করতে করতে মরে ভেসে উঠল। রাত বাড়তেই গ্রামের প্রায় সব বাড়িতে শিশুদের কান্নার রোল উঠল। শিশুরা ঘুমের মধ্যে চিৎকার করে কাঁদছিল। তাদের মুখে শুধু একটাই কথা, কালো স্ত্রীলোক, কালো স্ত্রীলোক এসেছে। বলছেন কি ঠাকুর মশাই, এমনটা কি সত্যিই হয়েছিল নাকি? ঠাকুর মশাই এবার স্থির চোখে আমাদের দিকে তাকালেন। ওনার চোখের ভাবে বুঝলাম উনি কিছুটা অসন্তুষ্ট হয়েছেন। তারপর ফতুয়ার ফাঁক থেকে নিজের যজ্ঞপীঠ বের করলেন। তারপর ওইটা উঁচিয়ে তুলে বললেন, এই যে যজ্ঞ উপবিত দেখছো, এইটা আমার দীক্ষার সময় নতুন করে মন্ত্রপুত করা হয়েছিল। আমি এইটা ছুঁয়ে বলছি, এক ফোঁটা মিথ্যে কথা তোমাদের সামনে বলছি না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছুই করার নেই, কিন্তু তোমাদেরকে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। আশা করছি তা তোমরা বুঝতেই পারছো। আমি লজ্জিত হয়ে ওনাকে বললাম, আরে ঠাকুর মশাই,
কি যে বলেন আপনি? কেন মিথ্যে কথা বলতে যাবেন? আপনার কথার উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আপনি বলতে থাকুন। ভয়াবহ আতঙ্কে রাত কাটানোর পরদিন ভোরে গ্রামের মানুষ দল বেঁধে কাঞ্চন চক্রবর্তীর বাড়ির দিকে ছুটে এলো। উঠোনে তখন লোকে লোকারণ্য। এক মহিলা, যার চোখ ফুলে লাল হয়ে গেছে, তিনি কাঁদতে কাঁদতে কাঞ্চন বাবুর সামনে এসে মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর বলতে লাগলেন, কর্তা, কি হবে আমাদের? আমার ছেলেটা ঘুমে এমন ভাবে কাঁদছিল, বলে এক কালো স্ত্রীলোক এসে তার কপালে হাত দিয়েছে। সেই হাত নাকি বরফের মতো ঠান্ডা, আর তার মুখে রক্ত। হরিমোহন, যিনি স্বভাবতই কুসংস্কারাচ্ছন্ন, তিনি এই সুযোগ ছাড়লেন না। তিনি উত্তেজিত হয়ে চিৎকার করে বললেন, ওই তো আমি বলেছিলাম না, ওই তো চারুলাওয়ালা। ওর আত্মা এখন শান্ত নয়। কাঞ্চন বাবুর পাপের জন্য ও প্রতিশোধ নিচ্ছে। ও শুধু ভিটে চায় না, ও এখন আমাদের রক্ত চায়। কিন্তু নিতাই এবারও মাথা নাড়লেন। তার চোখে ভয়ের সঙ্গে একটা নতুন কিছুর ছাপ। আরে না না হরিমোহন দা, ও চারুবালা নয়। মা শুধু তো চারুবালা নয়, আমার মেয়ে বলেছে সে একবার চোখ খুলে দেখেছিল সেই কালো স্ত্রীলোককে। তার চোখে যেন আগুন জ্বলছিল, আর তার দাঁতগুলো যেন পিশাচের মতো লম্বা আর ধারালো। চারুবালা তো কই এমন ছিল না। আসলে চারুবালার আত্মা সেই পিশাচ বন্ধন থেকে পুরোপুরি মুক্তি পায়নি। পিশাচটি হয়তো তাকে আংশিকভাবে মুক্তি দিয়েছিল, কিন্তু তার ভেতরের ক্রোধ আর বঞ্চনার আগুনকে কাজে লাগিয়ে সেই আত্মা এখন এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। যেন সে এখন আর কেবল অতৃপ্ত আত্মা নয়, সে হয়ে উঠেছে অর্ধ দেবী, অর্ধ পিশাচের এক ভয়ঙ্কর রূপ। সে এখন গ্রামকে তার প্রতিশোধের শিকার বানাতে শুরু করেছে। পালঙ্কে শুয়ে আমি সব শুনছিলাম, বুঝতে পারলাম আমার লড়াই সবে শুরু। শরীর ভাঙা হলেও আমাকে এই পিশাচকে তার আস্তানা থেকে উপড়ে ফেলতে হবে এবং চারুবালার সেই ভয়ঙ্কর রূপের হাত থেকে গ্রামকে বাঁচাতে হবে। তারা এসে কাঞ্চন বাবুকে নানাবিধ অভাব অভিযোগ জানালেও উনি নির্বিকার রইলেন, যেন ওনার মধ্যে কোনো কিছুই বোধগম্য নেই। এরপর ওনার সাথে ঘটতে শুরু করলো অশুভ তাণ্ডব। সেদিন রাত নামতেই কাঞ্চন চক্রবর্তীর ঘরে এক অশুভ পরিবেশ তৈরি হলো। তিনি তার ঠাকুর ঘরে বসেছিলেন বটে, কিন্তু তার ইষ্ট দেবতার দিকে নয়। তার দৃষ্টি ছিল মেঝেতে স্থির। যে মন্দির গড়ার স্বপ্ন তিনি এতকাল দেখে এসেছেন, সেই স্বপ্নই এখন তার কাছে হয়ে উঠেছে এক বিভীষিকা। তিনি হয়তো ভাবছিলেন একটা মন্দির তৈরির জন্য একটি নিরীহ বিধবার জীবন আর তার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নেওয়ার কি মূল্য ছিল। রাত তখন গভীর, ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কাঞ্চনবাবুর স্ত্রী, যিনি গ্রামের লোকেদের কাছে গিন্নিমা নামে পরিচিত, তিনি ভয়ে সিঁটিয়েছিলেন। তিনি লক্ষ্য করলেন কাঞ্চনবাবু অস্বাভাবিকভাবে বিড়বিড় করছেন। হঠাৎ করেই দরজায় একটা মৃদু কিছু স্পষ্ট শব্দ হলো, যেন কেউ শুকনো আঙুল দিয়ে দরজায় টোকা মারছে, ঠক 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 করে। কাঞ্চনবাবুর স্ত্রী ভয়ে কেঁপে উঠলেন। কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু শব্দটা আবার হলো, আরো জোর দিয়ে, টুক টুক করে। কাঞ্চনবাবু দ্রুত উঠে পড়লেন। তার চোখ দুটো কেমন যেন অস্বাভাবিকভাবে উজ্জ্বল দেখাচ্ছিল। ও এসেছে, সে এসেছে। ওনার স্ত্রী তাকে জোর করে ধরলেন। কোথায় যাচ্ছেন আপনি? যাবেন না, আপনি যাবেন না কোথাও। রাত বিরেতে কেউ নেই বাইরে।
কিন্তু কাঞ্চনবাবু উন্মাত্তের মতো দরজা খুলে দিলেন। বাইরে তখন নিকষ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। সে স্বর কাঞ্চনবাবুর স্ত্রীর মতোই মিষ্টি, কিন্তু তাতে মিশে আছে এক শীতল অশুভ মাদকতা। ওগো ওগো শুনছো? বাইরে এসো, আমার বড় কষ্ট হচ্ছে, বাইরে এসো। বৌঠান নিজের কণ্ঠস্বর শুনে থমকে গেলেন। কাঞ্চনবাবু সেই অন্ধকারের দিকে এগিয়ে গেলেন। কে 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 কথা বলছে? কাঞ্চনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমি আমি চারুবালা, আমার ভিটেই ফিরে এসেছি গো। কণ্ঠস্বরটা আরো করুণ শোনালো। কাঞ্চনবাবু দেখতে পেলেন না, কিন্তু আমি আমার মানস দৃষ্টিতে দেখতে পেলাম একটা অবয়ব দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তার শরীর বলতে কিছু নেই, কেবল অন্ধকারের ছায়া, আর তার মুখের জায়গায় শুধু একটা শীতল শূন্য গহ্বর। সে অবয়বটি কাঞ্চনবাবুকে এক পা করে কাছে টানছিল। ওনার স্ত্রী এবার সত্যি ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন তার কণ্ঠস্বর অন্য কেউ নকল করছে। তিনি ছুটে গিয়ে কাঞ্চনবাবুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কাঞ্চনবাবু তখন ঘোরের মধ্যে। তিনি ফিসফিস করে বললেন, চারুবালা, সে এসেছে তার ভিটে ফেরত নিতে। আমি তাকে ঠকিয়েছিলাম, আমার বাবা তাকে। ওনার স্ত্রী তার স্বামীকে টেনে দরজার ভেতরে আনলেন এবং সজোরে দরজাটা বন্ধ করে দিলেন। বাইরে তখন সেই অশুভ করুণ কণ্ঠস্বরটা তীব্র হাসিতে রূপান্তরিত হলো। চলে আসুন, এ আপনি কি করছেন? চলে আসুন। সে হাসি যেন কাঁচ ভাঙার মতো কর্কশ, যা কানে তালা লাগিয়ে দেয়। পরের দিন ভোরে আমার পাশে বসে থাকা কাঞ্চনবাবুর স্ত্রী কাঁপতে কাঁপতে আমার দিকে তাকালেন। ঠাকুর মশাই, রাতভর কে কথা বলে আপনার ঘরের বাইরে? কাল রাতে আমার গলার স্বর নকল করে কেউ তাকে ডাকছিল। এবার কি হবে আমাদের? কাঞ্চনবাবু তখন ঘরের এক কোণে পাগলের মতো বসে নিজের নখ দিয়ে মেঝে আঁচড়াচ্ছেন। তার চোখে ঘুম নেই, শুধু রাজ্যের আক্রোশ আর অপরাধ বোধ। তিনি বিড়বিড় করে বললেন, চারুবালা, সে এসেছে তার ভিটে ফেরত নিতে। আমি তাকে ঠকিয়েছিলাম, তাকে মেরেছিলাম। বৌঠান ভয়ে আমার দিকে তাকিয়ে কেঁদে উঠলেন। আমি বুঝলাম কাঞ্চনবাবু পাগলের প্রলাপ বকছেন না, তিনি সত্যিটাই বলছেন। তিনি এখন পিশাচ বন্দনার সরাসরি শিকার। আমি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, চুপ করুন আপনি, ও কোনো মানুষ নয় এখন, ও পিশাচের কৃতদাসী। আপনি কেন তার কথা শুনে নিজেকে কষ্ট দিচ্ছেন? আমি আমার ভাঙা শরীর নিয়েই উঠে বসলাম। আমার মাথার যন্ত্রণা তখনও যায়নি, কিন্তু এখন এই পরিবারকে বাঁচানো আমার কর্তব্য। কাঞ্চনবাবু আর তার পরিবারকে রক্ষা করতে হলে আমাকে অনেক বেশি প্রয়োগ করতে হবে একটা ক্রিয়ার, আর প্রায়শ্চিত্ত করতে হবে। এই বংশের উপর ঘনীভূত পাপকে হ্রাস করতে গেলে প্রায়শ্চিত্ত আবশ্যক। কাঞ্চনবাবুর স্ত্রী তখনও আমার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাঞ্চনবাবু ঘরের কোণে বসে তখনও বিড়বিড় করছেন। আমি বৌঠানকে শান্ত হওয়ার ইঙ্গিত করলাম।
আমার স্বর শান্ত হলেও তাতে একটা অচঞ্চল দৃঢ়তা ছিল। ভুটান, কান্নাকাটি থামান। পিশাচ তার প্রতিশোধের খেলা শুরু করেছে, কিন্তু এই বংশের ওপর ঘনীভূত পাপের ভার কমাতে গেলে কেবল শক্তি প্রয়োগ নয়, একটা গভীর প্রায়শ্চিত্ত আবশ্যক। সেই প্রায়শ্চিত্ত দিয়ে শুরু হবে এই বন্ধন মুক্তির প্রক্রিয়া। আমি কাঞ্চন বাবুর দিকে তাকালাম। তার পাগলের মতো আচরণ দেখেও আমি বুঝতে পারছিলাম তার ভেতরের বিবেক এখনো পর্যন্ত পুরোপুরি মরে যায়নি। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, শুনুন কাঞ্চনবাবু, চারুবালার আত্মা মুক্তি পেতে চায়, চায় ন্যায় আর স্মৃতি। তার কাছ থেকে কেবল ভিটে কেড়ে নেওয়া হয়নি, তার নাম, তার স্মৃতি, তার আত্মসম্মান সব কেড়ে নেওয়া হয়েছে। মন্দিরের নামে তোমরা তার ভিটেতে আর একটা অন্যায় চাপিয়ে দিতে চেয়েছিলে, তাই সে ক্রুদ্ধ হয়ে উঠেছিল, আর সেই ক্রোধকেই ব্যবহার করেছে এই অশুভ শক্তি। কাঞ্চনবাবু হঠাৎ মেঝে আঁচড়ানো থামিয়ে আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকালেন। আপনি কি কি করতে বলছেন ঠাকুরমশাই? কাঞ্চনবাবুর কণ্ঠে তখনও রাজ্যের ভয় আর বিহবলতা। আমি বললাম, প্রথমত প্রায়শ্চিত্ত। আপনার মন্দির তৈরির স্বপ্ন এখনই বন্ধ করতে হবে। সেই জমির এক অংশে যেখানে চারুবালা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সেখানে তাকে স্মরণ করে একটা চারুবালা দেউল তৈরি করতে হবে। এটা কোনো মন্দির নয়, কোনো দেবতাও নয়, এটা হবে তার স্মৃতিসৌধ, যেখানে তার নাম থাকবে, আর সেই দেউলের সামনে একটি প্রদীপ সব সময় জ্বলবে। যতদিন এই বংশ থাকবে ততদিন যেন সকলে মনে রাখে সেখানে একজন চারুবালা ছিল, যাকে অন্যায়ভাবে তার ভিটে থেকে উৎখাত করা হয়েছিল। কাঞ্চনবাবু মন্ত্রমুগ্ধের মতো আমার কথা শুনছিলেন, তার স্ত্রীও স্তম্ভিত। আর দ্বিতীয়ত, সেই দেউল তৈরির সংকল্প নিয়ে আজ রাতে আমি তার মুক্তির জন্য শেষবারের মতো মন্ত্র পাঠ করব। এতে তার আত্মা সাময়িকভাবে শান্ত হবে, তার পিশাচের প্রভাবও কিছুটা কমবে। তখন আমি আমার ভাঙা শরীর নিয়ে দ্বিতীয় মোকাবিলার জন্য প্রস্তুত হতে পারব। কাঞ্চন চক্রবর্তী মাথা নিচু করলেন, তার চোখে এবার জল এলো, কিন্তু সে জলে ভয়ের চেয়ে অনুতাপের মাত্রা বেশি। আমি করব ঠাকুরমশাই, চারুবালার দেউল তৈরি হবে, আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের আপত্তি সত্ত্বেও কাঞ্চনবাবু এবং বৌঠান সেই কুখ্যাত জমিতে আমার জন্য সমস্ত আয়োজন করলেন। আমার শরীর দুর্বল থাকায় আমি কেবল বসেই মন্ত্রপাঠের প্রস্তুতি নিলাম। আমার চারদিকে কাঞ্চনবাবু আর ওনার স্ত্রী হাত জোর করে বসেছিলেন। আমি আমার চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আমার হারানো শক্তিকে ফিরে পাওয়ার চেষ্টা করলাম। তারপর আমি শুরু করলাম এক বিশেষ শান্তি মোক্ষণ মন্ত্রের জপ, যা তন্ত্রে অতৃপ্ত ও ক্ষুব্ধ আত্মার মুক্তির জন্য ব্যবহৃত হয়। আমার কণ্ঠস্বর প্রথম দিকে ক্ষীণ হলেও ধীরে ধীরে তা এক গভীর ঐশ্বরিক সুরে গম গম করে উঠল। আমার মন্ত্রের প্রত্যেকটি শব্দ যেন চারুবালাকে উদ্দেশ্য করে বলা। ওম শান্তি, ওম মুক্তি, ওম শান্তি শান্তি, ওম মুক্তি। মন্ত্রের জাদুতে চারপাশের বাতাস শান্ত হয়ে এলো। কিছুক্ষণ আগে যে পিশাচের গন্ধ ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আমার মানস দৃষ্টিতে আমি দেখলাম সেই মন্দির তৈরির জমিতে যেখানে কোনো এক সময় চারুবালা দাঁড়িয়ে ছিল, সেখানে আবার সেই অবয়বটি দেখা দিল। তবে এবার তার মুখে কোনো শূন্য গহ্বর নেই, কোনো ঘৃণা নেই, আছে কেবল এক গভীর করুণ বেদনা। আমার মন্ত্রের তীব্রতা বাড়তেই সেই সাদা অবয়বটি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। সে কোনো পিশাচের মতো বিকৃত হাসি হাসল না, শুধু বাতাসে মিশে থাকা এক দীর্ঘশ্বাস। সে যেন এক মুহূর্তে কাঞ্চন চক্রবর্তীর দিকে তাকালো,
আর সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল কেবল ক্ষমা ও মুক্তির আকাঙ্ক্ষা। আমার মন্ত্র শেষ হতেই সেই আত্মা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। বাতাস শান্ত হলো, ঝিঝির ডাকও যেন ভিড়ে এলো। সেই মুহূর্তে আমার মনে হলো পিশাচের হাত থেকে চারুবালা আজ সত্যি মুক্তি পেল। কিন্তু এই শান্তি ক্ষণস্থায়ী। আমি জানি পিশাচ বন্ধন থেকে চারুবালা মুক্তি পেলেও পিশাচ নিজে মুক্তি পায়নি। সে নিশ্চয়ই আমার এই কাজে ক্রুদ্ধ হয়ে আরও শক্তিশালী রূপে ফিরে আসবে। আমি চোখ খুললাম। কাঞ্চনবাবু আর বৌঠান তখনও ভয়ে কাঁপছিলেন, কিন্তু তাদের মুখেও এক গভীর স্বস্তি। চারুবালা শান্ত হয়েছেন, এখন অপেক্ষা। পিশাচ নিশ্চয়ই আবার ফিরবে, এবার তাকে উৎখাত করার পালা। কাঞ্চনবাবু নতজানু হয়ে আমার পায়ে হাত রেখে বললেন, আমি কথা দিচ্ছি ঠাকুরমশাই, যত তাড়াতাড়ি সম্ভব দেউল তৈরির কাজ শুরু করব। এই পাপের বোঝা আর বইতে পারছি না। আমি সম্মতি জানালাম। আমার দুর্বল শরীর নিয়ে দ্বিতীয় মোকাবিলার জন্য প্রস্তুত হতে আমার কিছুটা সময় দরকার। এই সময়ের মধ্যেই চারুবালার স্মৃতিসৌধের কাজ শুরু করতে হবে, কারণ আমি জানি এই শান্তিমোক্ষণ মন্ত্রের প্রভাব সাময়িক। পিশাচ তার শিকারকে এত সহজে ছেড়ে দেবে না, সে ফিরবেই, এবং এবার আরো ভয়ঙ্কর রূপে। পরের দিন ভোর হতেই কাঞ্চন চক্রবর্তীর বাড়ির লোকজনের মধ্যে এক নতুন কর্মচাঞ্চল্য দেখা গেল। তিনি প্রায়শ্চিত্তের আগুনে পুড়ছিলেন। তার সমস্ত সম্পদ যেন আজ তাঁর কাছে তুচ্ছ। চারুবালার দেউল তৈরি করাই এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি গ্রামের প্রধান মিস্ত্রিকে ডেকে পাঠালেন। যদিও গ্রামের লোকজনের মধ্যে তখনও সেই জমির প্রতি একটা চাপা ভয় কাজ করছিল, কিন্তু কাঞ্চনবাবুর দৃঢ়তা আর তার চোখে অনুতাপের গভীরতা দেখে কেউ আর তাকে বাধা দিতে সাহস পেল না। চারুবালার স্মৃতিসৌধের নকশা তৈরি হলো। এক সাদা পাথরের ছোট্ট মন্দির, যেখানে চারুবালার নামে একটি কুয়ো এবং একটি তুলসী মঞ্চ থাকবে, যেন তার পবিত্র স্মৃতিটুকু রক্ষা করা যায়। কাজ শুরু হওয়ার আগে আমি কাঞ্চনবাবুকে ডেকে বললাম, শুনুন, যতদিন না দেউল সম্পূর্ণ হচ্ছে ততদিন এই জমিকে অশুভ শক্তির করার গ্রাস থেকে রক্ষা করা আমার গুরু দায়িত্ব। আমি আমার সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে এই স্থানের চারিদিকে একটি অদৃশ্য বর্ম তৈরি করে দেব। কিন্তু মনে রাখবেন, এই বর্ম স্থায়ী নয়, আমার শক্তিও সীমিত, তাই কাজ দ্রুত শেষ করতে হবে। আমি এরপর টানা 3 প্রহর ধরে সেই জমিতে বসে এক বিশেষ বন্ধন মন্ত্র জপ করলাম। আমার চোখ থেকে যেন এক তীব্র তেজ নির্গত হচ্ছিল। আমার শরীর আরও দুর্বল হয়ে পড়ল, কিন্তু আমার ইচ্ছাশক্তির জোরে আমি সেই স্থানটিকে আপাতভাবে পিশাচের প্রভাব মুক্ত রাখতে সক্ষম হলাম। জমিতে যেন এক স্নিগ্ধ শীতল ভাব ফিরে এলো। কাজ শুরু হলো। মিস্ত্রিরা প্রথম দিকে ভয়ে ভয়ে কাজ করলেও দিনের পর দিন কাজ চলার সময় যখন তারা দেখলো কোনো অলৌকিক বা অশুভ ঘটনা ঘটছে না, তখন তাদের ভয় কাটতে শুরু করলো। বরং তারা দেখলো সেই জমি থেকে এক অদ্ভুত শান্তি যেন তাদের মনকে ভরে তুলেছে। নির্দিষ্ট দিনে দেউলের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শেষ হলো। চারুবালার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করা হলো। আমি কাঞ্চনবাবুকে বললাম, আজ সন্ধ্যায় আপনি আপনার পাপের প্রায়শ্চিত্তের প্রতীক হিসেবে নিজের হাতে এই নতুন স্মৃতিসৌধে প্রথম প্রদীপ জ্বালাবেন। সন্ধ্যা নামল। সারা গ্রাম কৌতূহল এবং চাপা উত্তেজনা নিয়ে সেই জমিতে জড়ো হলো। সকলে দেখতে চায় যে আজ কি হবে।
পিশাচ কি আবার ফিরে আসবে? আমি আমার আসন থেকে উঠে দাঁড়ালাম। আমার শরীর তখনও কাঁপছে, কিন্তু চোখে এক দৃঢ় সংকল্প। চারুবালার নতুন মন্দিরের সামনে আমি কাঞ্চনবাবুকে এক নতুন সলতে আর প্রদীপ তুলে দিলাম। এই প্রদীপ কেবল আলো নয়, এ হলো আপনার অনুতাপের শিখা, চারুবালার প্রতি আপনার মুক্তির অঙ্গীকার। মনে রাখবেন, শুধু পাথর দিয়ে মন্দির হয় না, মন্দির হয় বিশ্বাস আর পবিত্র মন দিয়ে। নিন, এবার প্রদীপ জ্বালা। কাঞ্চন চক্রবর্তী, যার মাথা একসময় অহংকারে উঁচু থাকত, আজ সম্পূর্ণ নত হয়ে প্রদীপটি হাতে নিলেন তিনি। তাঁর চোখে অনুতাপের জল। তিনি ধীরে ধীরে মন্দির কক্ষের দিকে এগিয়ে গেলেন। তার হাত কাঁপছিল, কিন্তু তিনি নিজের হাতে প্রদীপে আগুন দিলেন। প্রদীপটি জ্বলে ওঠার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। এক তীব্র চোখ ধাঁধানো আলোড়ন সৃষ্টি হলো সেই স্থানে। মনে হলো যেন মাটি থেকে সহস্র প্রদীপের আলো একসাথে আকাশের দিকে ছুটে গেল। সেই আলো কোনো সাধারণ আলো নয়, তা ছিল শুভ্র, পবিত্র এবং তীব্র। সেই আলোয় উপস্থিত সকলের চোখ বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সহস্র বজ্রপাত হয়েছে, কিন্তু শব্দ নেই, শুধু আলো। সেই তীব্র আলোর আভায় চারপাশের বাতাস কেঁপে উঠল। গ্রামের লোক ভয়ে চিৎকার করে উঠলেও তাদের চিৎকার কিছুক্ষণের মধ্যেই এক অনাবিল শান্তিতে পরিণত হলো। সেই আলোর স্পর্শে যেন তাদের মনের গভীরে থাকা ভয়, আতঙ্ক সব ধুয়ে মুছে গেল। আমি আমার চোখ বন্ধ করে অনুভব করলাম আমার সমস্ত জপ, তপ এবং কাঞ্চন চক্রবর্তীর অনুতাপের শক্তি একত্রিত হয়ে সেই স্থানে এক শুভ শক্তির জাগরণ সৃষ্টি করেছে। সেই তীব্র আলোয় পিশাচের বর্ম সাময়িকভাবে ছিন্ন হলো। যে অশুভ শক্তি এই ভূমিকে গ্রাস করে রেখেছিল, সেই আলো যেন তাকে কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিল। যখন আলো ধীরে ধীরে মিলিয়ে গেল, তখন দেখা গেল চারুবালার নতুন মন্দিরটি এক নতুন ঔজ্জ্বল্যে ঝলমল করছে। মাটি থেকে আসা সেই শীতলতা এখন আরো গভীর, আরো স্নিগ্ধ। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল, সেই কুখ্যাত জমিতে আর ভয় নেই, কোনো অশুভ উপস্থিতিও নেই। আছে কেবল এক গভীর পবিত্র নীরবতা। কাঞ্চন চক্রবর্তী প্রদীপটি রেখে মাথা নিচু করলেন। তার মুখে স্বস্তি এবং শান্তির ছাপ। তিনি মুক্ত। পরবর্তী সপ্তাহগুলিতে গ্রামের মানুষ তাদের নিজেদের হাতে চারুবালার দেউল সম্পূর্ণ করল। সেখানে প্রতিদিন নিয়ম করে পূজা শুরু হলো রক্ষাকালীর। সেই স্থানটি যা একসময় আতঙ্কের প্রতীক ছিল, তা আজ অনুতাপ আর শান্তির প্রতীক হয়ে উঠল। ধীরে ধীরে সেই স্থান থেকে অশুভ শক্তির ছায়া সম্পূর্ণ মুছে গেল। গ্রামের মানুষের মন থেকে চারুবালার ভয়ও দূর হলো। তারা বুঝলো পাপের প্রায়শ্চিত্ত সম্ভব, আর মুক্তি মেলে ক্ষমা আর অনুতাপের মাধ্যমে। রক্ষাকালীর পুজোটা কেন শুরু হলো বলুন তো? রক্ষাকালীর পুজো কেন শুরু হলো, এর দুটি কারণ আছে। প্রথম কারণ এই যে চারুবালা ছিল শুধু অভিশপ্ত এক অতৃপ্ত আত্মা। প্রদীপ দিয়ে তার ক্রোধ শান্ত করা হলো, এবং রক্ষাকালীর স্থাপন এবং পূজার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ নিশ্চিন্ত হলো। কেউ আর ওই গ্রামের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। এই কারণে যাওয়ার আগে আমি কাঞ্চন বাবুর দিকে তাকালাম। তিনি আমাকে প্রণাম করলেন এবং বললেন, ঠাকুরমশাই, আপনি ছিলেন বলে হয়তো আমার প্রাণটা বেঁচে গেল। অকালে মৃত্যুর করালো গ্রাসে আমাকে জর্জরিত হতে হলো না। আমি সান্ত্বনা দিয়ে মৃদু হেসে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সাথে আমি আছি।
কোনো উপদ্রব হলে আমাকে স্মরণ করবেন এবং এই মন্দিরে মায়ের নিত্য সেবার যেন ত্রুটি না হয় সেটা খেয়াল রাখবেন। দেউল হলেও সেটা মায়ের পুজোয় পবিত্র হয়ে উঠবে দিনকে দিন। দীপান্বিতা অমাবস্যার দিন আমি প্রতিবার এসে এইখানে মাকে প্রথম নৈবেদ্য দেব। গল্প বলা সম্পূর্ণ করলেন তারানাথ। চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছি, ওই সময়ই তারানাথকে কিশোরী প্রশ্ন করল, আপনি গিয়েছিলেন এরপর ওইখানে? হ্যাঁ, ক্রমাগত নিয়ম করে 8 বছর গিয়ে মাকে নৈবেদ্য দিয়ে মায়ের আশীর্বাদ দিয়ে আমি এসেছি। তারপর বয়স হয়ে গেল আর সংসার জীবনে আবদ্ধ হয়ে গিয়ে ওই পথে আর যাওয়া হয়নি।